গোধূলিন লগ্নে খালি পায়ে সতেজ ঘাসের উপর হাঁটছে আলো। তার আশেপাশে টোনাটুনি রয়েছে এবং কিছুদিন আগে তার মা অনেক রকমের আচার বানিয়ে পাঠিয়েছে। ওইগুলোই প্রতিদিন টুকটুক করে খায়। সে এক হাত পেটের উপর রেখে আস্তে ধীরে হেঁটে এসে দোলনায় বসলো। আপন মনে গুনগুন করতে করতে আচার খাওয়ার সময় খেয়াল করলো তার হবু সন্তানের বাবা গাড়ির উঠোনে থেমেছে। গাড়ি পার্কিং করে ডোর খুলে বেরিয়ে এলো আধার। পরনে নিত্যদিনের মতোই কালো স্যুট বুট নেই, বরং আজ নীল স্যুট বুট রয়েছে। আজকাল মনের সঙ্গে নিজেকে রঙিল তলিয়ে অর্ধাঙ্গিনীর জন্য হাতে করে এক গুচ্ছ দোলন চাপা নিয়ে সোজা সহধর্মিণীর কাছে যায়। আলো মিষ্টি হেসে ফুলগুলোর দিকে তাকিয়ে শোধায়, আমার জন্য হো, আমার বেবির জন্য। আলো মুখ ভেঙচি কাটলো। দিন দিন নিজের বেবিকেই দিন, আমার কোনো পচা জিনিস লাগবে না। অথচ পুরো পচা স্যারকেই নিজের করে নিয়ে বসে আসো। আমি না, আপনি একটা সারপ্রাইজ গিফট দিতে চেয়ে আপনি আমাকে প্রেগনেন্ট বানিয়েছেন। সব দোষে আপনার। আধার আড়ালে হেসে বউয়ের পাশে গা ঘেঁষে বসলো। ফুলের ভেজা তোরা মেয়েটার কোলের ওপর রেখে 8.5 মাসে বেড়ে ওঠা উদারের কোমল ত্বকে স্পর্শ করে ফিসফিসে আওড়ালো, দিয়েছিলাম একটা সারপ্রাইজ গিফট, বাট পেয়েছো 2টা গিফট। আর এটা তুমি নিজের ইচ্ছেতেই নিয়েছো। সো এখানে আমার দোষ দিয়ে কোনো লাভ নেই ম্যাডাম। দোষ যদি দিতেই হয় তাহলে আমার শ্বশুর মশাইয়ের বড় মেয়েকে দাও। আলো ফুলগুলো নিয়ে নাক ডুবিয়ে চোখ বুজে ঘ্রাণ টেনে নিয়ে ধীরে কণ্ঠে শুধায়, আপনার শ্বশুরের বড় মেয়ে খারাপ তাই না? খারাপ নয়, বলো চোর একটা। চুন্নি কেন? সে কি কিছু চুরি করেছে আপনার? করেছে তো আমার হৃদয়। আলো হেসে বলল, ভাগ্যিস আপনার টাকা পয়সা চুরি করে আপনার দেউলিয়া করিনি। দেউলিয়ার জায়গায় দেওয়া হয়েছিল আমার বইয়ের। শুধুই আপনার বউ। আমার জীবন, আমার সন্তানের মা, আমার ভালোবাসা, আমার বেঁচে থাকার কারণও, আমার অবশিষ্ট সুখ। আলো আবারও হাসলো। এক হাতে ফুল ও অন্য হাতে এঁটো বাটি নিয়ে আস্তে করে উঠে দাঁড়ালো। সামনে কয়েক কদম এগিয়ে যেতেই নিজেকে শূন্য অনুভব করলো। লোকটা হুটহাট করে কোলে নেওয়াতেই সে অভ্যস্ত হয়ে গেছে। তাই ভয় কিংবা হকচকিয়ে উঠল না, বরং এক হাতে গলা জড়িয়ে ধরে শান্ত চোখে স্বামীর সুন্দর চেহারার দিকে তাকিয়ে রইল। আধার হাঁটতে হাঁটতে মাথা নুয়ে অর্ধাঙ্গিনী লালটে চুমু খেলো। এই সময় এভাবে একা একা সিঁড়ি বেয়ে নামবে না আর বাহিরে আসবে না, ওকে ওকে। আলো ভদ্র মেয়ের মতো মাথা নাড়ায়। আধার সাবধানে হেঁটে অর্ধাঙ্গিনীকে দোলনায় নিয়ে যায়। সে সবকিছু রুমের ব্যবস্থা করে রাখলেও মেয়েটার মাঝে মধ্যে তেরামি করে নিচে নামে। এই জিনিসটা তার মোটেও পছন্দ নয়। আজকাল বেশি বকাবকি ধমকও দিতে পারে না মেয়েটাকে, চোখের জলও সহ্য করতে পারে না। ইচ্ছে করে মেয়েটাকে আদরে আদরে মুড়িয়ে রাখতে এবং হৃদয়ের মাঝে আগলে রাখতে। প্রিয়তমাকে নরম তুলতুলে বিছানায় কোলে আধশোয়া করে শুয়ে দিল আধার। পরনে কোট খুলে মেয়েটার হাত ধুয়ে মুখ মুছে দিয়ে সে ওয়াশরুমে গেল। কয়েক মিনিট পর শাওয়ার বেরিয়ে এসে দেখে কোলের মাঝে টোনাটুনি নিয়ে খেলছে আলো। সে নিঃশব্দে তোয়ালে রেখে বেরিয়ে যায় এবং ফিরে এলো কিছুক্ষণ পর। নাও এইগুলো শেষ করো। ফল কেটে নিয়ে এসেছে আধার, প্লেট এগিয়ে দিয়ে মেয়েটাকে খেতে বলে। আলো চোখ পিট পিট করে আওড়ালো, খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, তাহলে আমিও নাস্তা করব না। একদম তেরামি করবে না, বউ যেমন আমি তেমন। আলো নাক মুখ কুঁচকে আপেলের টুকরো নিয়ে মুখে দিল। আমার বাবু আসুক, তারপর আপনাকে দেখে নিব। আমার আধার হেসে নাস্তার প্লেট নিয়ে পাশে বসলো এবং বলল, দেখো, আমাকে দেখতে এসে যেন নিজে উন্মুক্ত হয়ে যাও না যাও। আলো মুখ আঙুল নিয়ে বসে আছে। তার চোখেও অদ্ভুত দৃষ্টি অসভ্য পুরুষটার দিকে। আধার রুটি ছিঁড়ে মুখে দিয়ে ধীরে কণ্ঠে আওড়ালো, আমাকে চোখ দিয়ে গিলে নাও, খেয়ে ফলগুলো গিলে খাও, তোমার উপকারে আসবে। আমার অন্য কিছু খাওয়ার জন্য ক্রেভিং হচ্ছে। বলো কি খেতে ইচ্ছে করেছে? মানুষের মাথার মগজ ভুনা ও কলিজা ভুনা, তা মেল না ফিমেল? অবশ্যই মেল। আপনার হলেও চলবে। আমার মাথায় এমনিতেও খাচ্ছ তুমি। আলো কমলা খেতে খেতে ভ্রু কুঁচকে শোধালো, বলুন খাওয়াবেন কিনা। আধার নিজের নাস্তা শেষ করে পানি খেয়ে টি টেবিলের ওপর প্লেট নিয়ে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল,
আমারটা খেয়ে মজা পাবে না। তার চেয়েও বরং হাসপাতাল থেকে তোমার জন্য কচি পাঁঠার মজকার কলিজা নিয়ে আসি। আলো কিছুক্ষণ থোয়া মেরে বসে থেকে কল্পনা করলো মুহূর্তে হাড় করে স্বামীর গায়ে বমি করে দিল। আধার শান্ত গলায় বলল, না খেতে এই অবস্থা, খাওয়ার পর তো তোমাকে আর খুঁজেই পাওয়া যাবে না। চুপচাপ করুন অসহ্য লোক। আধার নিঃশব্দে হেসে ওয়াশরুমে চলে যায়। আর আলো মনে মনে বিড়বিড় করলো, আর কখনো আপনার পেছনে লাগবো না। নিরামিষ পচা করলো, ঢোর শিক্ষা হয়েছে আমার। আমার থেকে তাহমিনা খানের শারীরিক অবস্থা বেশ উন্নত হয়েছে, কিন্তু এখনো পুরোপুরিভাবে হাঁটতে সক্ষম হয়নি। ভবিষ্যতে আদৌ ঠিক হবে কিনা জানা নেই, তবে উনার কোনো আফসোস নেই। তিনি নিজের ভাগ্যকে মেনে নিয়েছেন এবং নিজের অন্যায়ের শাস্তি হিসেবে এটাই প্রাপ্য ছিলেন উনার। আজকাল হুইল চেয়ার চলাফেরা করেন এবং উনার দেখাশোনা করার জন্য আলাদা দুইজন মহিলাও রয়েছে। কোনো কিছুই কমতি অনুভব করতে দেয়নি কেউ। পা ব্যথা করছে। আধার রুমে এসে দেখে আলো চোখ মুখ কুঁচকে পা চেপে ধরে বিছানার মাঝে বসে আছে। মেয়েটা এক পলক স্বামীর দিকে তাকিয়ে ধীরে কণ্ঠে আওড়ালো একটু। গরম দুধের গ্লাসটা অর্ধাঙ্গিনীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা শেষ করো, আমি পা টিপে দিচ্ছি। না না, আপনাকে টিপে দিতে হবে না, আমি ঠিক আছি। আলো পা দুটো গুটিয়ে নিতে চাইলো। আধার চট করে বাম হাতের পা চেপে ধরে চোখ রাঙায়। গ্লাস নাও। মেয়েটা থমথমে মুখ দুধে গ্লাস হাতে নিল। আধার পাশে বসে প্রিয়তমার সুন্দর পা জোড়া কোলের ওপরে নিয়ে পরম যত্নে আস্তে ধীরে টিপে দিতে থাকলো। আলোয় মুগ্ধ চোখে প্রিয় মানুষটার মুখের দিকে তাকিয়ে রইল। আধার ঘাড় ঘুরিয়ে কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে আওড়ালো, দুধ যদি ঠান্ডা হয় তাহলে তোমাকে ঠান্ডা পানিতে চুবানি দেব মিস কালো। আলো গ্লাসে চুমুক দিয়ে শুধালো, এখন পারবে আমাকে বাথটাবে ফেলে দিতে? আপাতত সবকিছু হিসেবে খাতায় তুলে রাখলাম, ঠিক সময় মতো সবটা সুদে আসলে ফিরিয়ে দেব তোমায়। আলো চোখ পিট পিট করে নিজের উদরের মাঝে হাত রেখে বিড়বিড় করলো, দেখো সোনা দেখো, তোমার পচা পাপা কিভাবে তোমার ভালো মাম্মাকে শাসাচ্ছে। তুমি এলে পাপ্পাকে ইচ্ছে মতো বকে দিবে। ঠিক আছে যান, আমার সন্তানের কাছে আমার নামে নালিশ করে লাভ নেই। ইউ নো না, আমার রক্তে আমার অপেক্ষায় থাকবে। এমন ভাবে বলেছেন যে মনে হচ্ছে আমার শরীরে রক্ত নেই, আমি রক্ত শূন্যতায় ভুগছি। আজীব। চুপ করে থাকো, নয়তো আমার সন্তান তোমার মনে ঝগড়ুটে হবে। আমি ঝগড়ুটে ঝগড়ুটে বাদর একটা। আলো মুখ ভার হলো, চোখ মুখে জমলো অভিমান। সে কালি দুধে গ্লাস পাশে টেবিলের ওপর রেখে পা জোড়া স্বামীর কোলের ওপর থেকে সরিয়ে নিয়ে শুয়ে পড়লো। আধার বইয়ের অভিমান দেখে ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসলো। মাথার দিকে এগিয়ে এসে দুগালে শব্দ করে চুমু খেলো। বন্ধ দুই চোখের পাতা গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিয়ে শুয়ে যাওয়া ঠোঁট দিকে নেমে এলো। তুমি আমার জান, আমার দুনিয়া, আমার লক্ষ্মী বউ, আমার আর আমার সন্তানের কিউট মাম্মা। তাহলে ঝগড়ুটে বাদর কে? আমি, তোমার পচা সার। মুহূর্তে আলো খিলখিল করে হেসে উঠল। আধার নিষ্পাপ নয়নে অর্ধাঙ্গিনীর হাসি মাখা মুখের দিকে তাকিয়ে থেকে ঠোঁট ছুঁয়ে দিল। না চাইতেও আধার খানের হৃদয় বারে বারের মতোই তোমার হাসিতে থমকে যায় যান। হাসপাতালে অপারেশনের থিয়েটারের সামনে চিহ্নিত মুখে পায়চারি করেছে আধার। হুট করে মেয়েটা তার সাথে গল্প শুনতে করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। সে ভয় পেলেও নিজে কোনো মতে সামলিয়ে হাসপাতালে নিয়ে এসেছে। ডেলিভারি ডেট আরো 1 সপ্তাহ পর ছিল, কিন্তু তার সন্তানের বুঝি একটু বেশি তারা পৃথিবীতে আসার জন্য। আকম্মিত ঘটনা, শ্বশুরবাড়ির কাউকে কিছু বলতে পারেনি। এত রাতে না বলে সকালে ফোন করে বললেই হবে, নয়তো সবাই এত রাতে বেলায় হুড়মুড় করে হাসপাতালে চলে আসবে। তার সাথে শেরবাহান খান এসেছে এবং ওয়েটিং চেয়ারে বসে আছে। উনিও নতুন সদস্যর আগমনে অপেক্ষায় করছে। সময়ের সাথে সাথে আধারও চিন্তায় বেড়ে গেল। সে মনে মনে ওপরওয়ালাকে ডাকছে তার বউ বাচ্চাকে যেন সুস্থ রাখে। অনেক কষ্টে পেরিয়ে এই অবশিষ্ট সুখ, সে কোনো কিছু বিনিময়ে সুখটা হারাতে চায় না, নয়তো সে নিজের ধ্বংস হয়ে যাবে। অতীতে না হয় হারানোর কষ্ট সহ্য করে নিয়েছে, কিন্তু বর্তমানে এই কষ্টটা একটু সইতে পারবে না। আকাশ পাতাল ভাবনার মাঝেই দরজা খুলে একজন নার্স বেরিয়ে আসে। আধার চট করে ঘাড় ঘুরিয়ে তাকায়। নার্সের কোলে সাফেদ তোয়ালে পেঁচিয়ে রাখা ছোট্ট শিশু। নিজের সন্তানের অবয়ন দেখতে পেয়ে শুকনো ঠোঁটের কোণে হাসি
ফুটে উঠল। অর্ধেক পায়ে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, আমার ওয়াইফ কেমন আছে? উনি সুস্থ আছে, চিন্তা করবেন না, নিন আপনার ছেলেকে। আধার ঠোঁট কামড়ে খুব সাবধানে নিজের ছেলেকে বুকের মাঝে আগলে নিল। ততক্ষণে শেরবাহান খান এসে পাশে দাঁড়িয়েছে। তিনি বাচ্চা তার রক্তিম মুখের দিকে তাকিয়ে থেকে অফুরন্ত স্বরে বললেন, মাশাআল্লাহ, ছেলে একদম তার বাপের মতোই হয়েছে। আধারের চোখে মুখে খেলা করেছে এক আকাশ সমান মুগ্ধতা। সে মাথা নিচু করে এলোমেলোভাবে ঠোঁট ছুঁয়ে দিল নিজের অংশের পুরো মুখ। আমার জান, আমার আরাপ। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, গল্প এক মুঠো চাঁদের আলো গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।